আগের দিন আমরা তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে পড়েছিলাম। এবার আছে আমাদের জলের তড়িৎ বিশ্লেষণ। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণ আগের পার্টগুলো যারা দেখোনি, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। এবার বলছি দেখো জলের তড়িৎ বিশ্লেষণ মানে কি হয়। তো দেখো আমি বলেছিলাম যে এইভাবে একটা কোনো যন্ত্র থাকে যেটাকে ভোল্টামিটার বলা হয়, দিয়ে এখানে দুটো পাত থাকে, একটাকে প্লাস, দেখো একটা প্লাস হয় সেটাকে বলা হয় অ্যানোড, আর একটা মাইনাস, মাইনাসটাকে বলা হয় ক্যাথোড। ঠিক আছে। এবার এটার মধ্যে যখন একটা কোনো ব্যাটারি যুক্ত করা হবে, ধরো এটা আমি যুক্ত করলাম, তাহলে সেটার মধ্যে ধরো জল H2O দেওয়া হলো। তাহলে এবার যে জলটা দেওয়া হবে তখন সেখানে কি প্রক্রিয়া ঘটবে বা তড়িৎ বিশ্লেষণের কারণে কি ঘটবে সেগুলো এবার বলছি। দেখো তাহলে প্রথমে যে জল আছে সেটা ভেঙে যাবে, H2O সেটাতে ভেঙে যাবে। আচ্ছা তোমাদের বইয়ে এগুলো ভালোভাবে দেওয়া নাই হেডিংয়ে, আমি ভালোভাবে বলছি, তোমরা প্রত্যেকটা দেখো। তাহলে দেখো এখানে H2O যেটা আছে সেটা ভাঙবে, দিয়ে উৎপন্ন হবে H প্লাস, আর তার সঙ্গেই এটা ভাঙবে দিয়ে হয়ে যাবে অক্সিজেন বা ও মাইনাস বা অক্সিজেন 2 মাইনাস। ঠিক আছে, OH মাইনাস লিখলেও বেশি বেটার হয়। ঠিক আছে, তাহলে দেখো H প্লাস আর OH মাইনাস। তাহলে এবার এখানে যে H প্লাস আর OH মাইনাস দুটো আয়ন তৈরি হলো। এবার জানো তোমরা যেটা প্লাসে আছে সেটাকে ক্যাটায়ন বলা হয় এবং যেটা মাইনাসে আছে সেটা অ্যানায়ন বলা হয়। ঠিক আছে, এবার এখানে যে প্লাস আর মাইনাস আয়নের প্রভাবে তৈরি হলো এগুলো তোমাদের সব বাংলায় লিখতে হবে। তোমরা লিখবা যে এখানে জল ভেঙে H প্লাস ক্যাটায়ন এবং OH মাইনাস অ্যানায়ন সৃষ্টি করে। ঠিক আছে, এবার পরবর্তী স্টেপ কি হবে, তোমরা জানো H প্লাস যেটা আছে সেখানে ইলেকট্রন বেশি আছে না কম? ইলেকট্রন কম আছে, কারণ এখানে মাইনাস কম প্লাস মাইনাস কম, তার জন্য ইলেকট্রন কম। তাহলে ইলেকট্রন এখানে যুক্ত হবে, দিয়ে কি তৈরি হবে? হাইড্রোজেনটা এটা তৈরি হবে। এবার আমরা জানি অক্সিজেন বর্জনে বিজারণ হয়, তাহলে ইলেকট্রন বর্জনে কি হবে? জারণ, কিন্তু এখানে ইলেকট্রন যুক্ত হয়েছে তার জন্য এটা হবে বিজারণ। ঠিক আছে, তাহলে এটা হবে বিজারণ। এবার তোমরা জানো আগের দিন বলেছি যে বিজারণ কিসের মধ্যে ঘটে? ক্যাথোডের মধ্যে ঘটে, তাহলে এটা হবে ক্যাথোড একটা বিক্রিয়া। তাহলে ক্যাথোডের মধ্যে দেখো এভাবে হাইড্রোজেন, এবার এই হাইড্রোজেনটা আর একটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হবে, দিয়ে হাইড্রোজেন গ্যাস H2 গ্যাস তৈরি করে। তাহলে এইভাবে দেখো প্রথমে জল ছিল, সেই জলটা আয়নে বিভাজিত হলো, দিয়ে আয়নের পরে সেখানে এইভাবে হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন হলো। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডের মধ্যে কি উৎপন্ন হয়? দেখো ক্যাথোডের মধ্যে হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে এখানে যে ক্যাথোড আছে, ক্যাথোড মানে কোনটা? এই মাইনাস যেটা আছে সেটা হয় ক্যাথোড। তাহলে এই ক্যাথোডের মধ্যে যখন দেওয়া হবে কি একটা বুদবুদের মতো গ্যাস বার হবে, সেটা হবে হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, এবার আমরা জানবো অ্যানোড যেটা আছে সেটা কি হবে। তাহলে এই যে অ্যানোড আছে সেখানে কি আছে? OH। এবার তোমরা জানো তো যে দেখো এটা OH মাইনাস আর এখানে H প্লাস, তাহলে এই যে প্লাসটা আছে মাইনাসের দিকে যাবে আর এই মাইনাসটা প্লাসের দিকে যাবে। তাহলে এবার সেখানে এই মাইনাসটা ইলেকট্রন ছাড়বে, মাইনাস বিয়োগ হয়ে যাবে, দিয়ে OH তৈরি করবে। এবার এই OH গুলো যখন চারবার যুক্ত হবে, হ্যাঁ মানে চারটা যখন OH এগুলো পরপর যুক্ত হবে, দিয়ে এখান থেকে তৈরি করবে H2O মানে জল প্লাস অক্সিজেন গ্যাস O2। তাহলে এখানে দেখো যে অক্সিজেন গ্যাস তৈরি হলো, সেটা আমাদের দরকার। তাহলে বলছি দেখো যখন এইভাবে তড়িৎ বিশ্লেষণ ঘটলো, দিয়ে ক্যাথোডের মধ্যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো, ঠিক তেমনি অ্যানোডের মধ্যে এখানে দেখো অক্সিজেন গ্যাস, এই অ্যানোড বিক্রিয়ার মধ্যে অক্সিজেন গ্যাস, আর এটাতে কি বিক্রিয়া ঘটলো? জারণ, কারণ আমরা জানি অ্যানোডে জারণ হয়। তাহলে এইভাবে দেখো জারণ ঘটলো এবং বিজারণ। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণ যদি তোমাদের পরীক্ষার মধ্যে আসে, তাহলে প্রথমে তোমাদের প্রত্যেকটা জিনিস বাংলাতে লিখতে হবে। হ্যাঁ, এবার আমি বলছি, যদি তোমাদের লেখার ইচ্ছা হয় লিখে নেব। প্রথম যেটা বলছিলাম দেখো যে জল আয়নিত হয়ে H প্লাস ক্যাটায়ন এবং OH মাইনাস অ্যানায়ন উৎপন্ন করে, এটা প্রথম। দিয়ে অতএব দিয়ে তোমরা এই বিক্রিয়াটা লিখে নাও এটা। তারপর আবার H প্লাস একটি ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, দিয়ে এটা লিখে নাও, এটা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো। এবং OH মাইনাস একটি ইলেকট্রন বর্জন করে অক্সিজেন গ্যাস এভাবে বিক্রিয়ার সাহায্যে অক্সিজেন গ্যাসটা উৎপন্ন করে। তাহলে এখানে আমরা দেখলাম যে জলের মধ্যে যখন বিক্রিয়া হয়, সেই বিক্রিয়াতে যেটা আছে ক্যাথোড, ক্যাথোডের মধ্যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এবং অ্যানোডের মধ্যে কি গ্যাস? অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। তোমরা জানো তো যে জল যেটা আছে সেটা হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস মিলে তৈরি হয়, তার জন্য যখন জলটা ভেঙে যাবে তখন হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস তৈরি হবে। এবার সেটা ক্যাথোডের মধ্যে হাইড্রোজেন গ্যাসটা হবে আর অ্যানোডের মধ্যে অক্সিজেন গ্যাসটা উৎপন্ন হবে। তাহলে এটা সম্পূর্ণ দেখো জলের তড়িৎ বিশ্লেষণ। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণ আর যে বিক্রিয়াগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে মনে রাখো। নেক্সট, এবার তোমাদের বইয়ে দেখো নিচের দিকে লেখা আছে, সেটা জানবো। যেগুলো আছে ধাতু নিষ্কাশন,
এবং তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ লেপন, আর একটা আছে ধাতুর পরিশোধন। তাহলে প্রথমে আমি বলবো ধাতু নিষ্কাশন। তাহলে ধাতু নিষ্কাশনটা এবার আমরা জানবো, তারপরে যেগুলো আছে নেক্সট তারপরে আমরা বলছি। ঠিক আছে, তাহলে ধাতু নিষ্কাশন মানে কি? আচ্ছা, তার আগে যারা ভিডিওটি লাইক করোনি অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা ডিসক্রিপশনে যে প্লেলিস্ট আছে সেটাতে তোমরা প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবা, তো সেই প্লেলিস্টটা তোমরা সেভ করে নিও। ঠিক আছে, এবার বলছি ধাতু নিষ্কাশন মানে এটা কি হয়। তাহলে দেখো, একটা যখন কোনো ধাতু প্রকৃতিতে পাওয়া যায়, যেমন ধরো আছে লোহা, আয়রন বা কপার, তাহলে এই যে ধাতুগুলো প্রকৃতিতে পাওয়া যায় তখন সেই ধাতুগুলো সম্পূর্ণরূপে মুক্ত অবস্থায় পাওয়া যায় না, মানে সেটার সঙ্গে সেগুলো বিভিন্ন ধাতুর সঙ্গে মিক্স অবস্থায় পাওয়া যায়, মানে একটা ধাতু আছে তারপরে আরেকটা ধাতু আছে, দুটো একসঙ্গে মিক্স অবস্থায় পাওয়া যায়। তাহলে এবার এই যে একসঙ্গে মিক্স অবস্থায় পাওয়া গেল, তাহলে সেই মূল ধাতুটাকে আলাদা করার জন্য, মানে সেই ধাতুটাকে অন্য একটা ধাতু থেকে আলাদা করার জন্য যে প্রক্রিয়া থাকে সেই প্রক্রিয়াটাকে বলা হয় ধাতু নিষ্কাশন প্রক্রিয়া। ঠিক আছে, মানে একটা ধাতু আছে, তাহলে সেটা অন্য ধাতুর সঙ্গে মিক্স অবস্থায় আছে বা অধাতুর সঙ্গে, তাহলে এই ধাতুটাকে আলাদা করার জন্য যে প্রক্রিয়া হবে সেটাকে ধাতু নিষ্কাশন প্রক্রিয়া বলা হবে। কাকে বলে আমি লিখাবো, তার আগে একটা কাজ করছি, আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো, যখন এই অ্যালুমিনিয়াম তৈরি হয়, অ্যালুমিনিয়াম ধাতু, তখন এটা Al2O3 এটা একসঙ্গে পাওয়া যায়। Al2O3 মানে অ্যালুমিনিয়ামের সঙ্গে অক্সিজেন মিক্স অবস্থায় থাকে। এবার এটা যখন ভাঙে তখন তৈরি হয় Al3+ প্লাস অক্সিজেন 2-। দেখো, তাহলে এই যে অক্সিজেনটা তৈরি হলো আর অ্যালুমিনিয়াম যেটা আসে, তাহলে এইগুলো যখন আলাদা হবে, মানে এগুলো যখন তৈরি হবে তখন তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় এটা হয়। ঠিক আছে, এবার এটা যদি আমরা ব্যালেন্স করি তাহলে এখানে অ্যালুমিনিয়াম 2 আছে, তাহলে এটা 2 আর এটা 3 আছে, এটা তাহলে 3। ঠিক আছে, এবার এটা কিভাবে হয় দেখো, একটা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া জানো তোমরা, ক্যাথোড অ্যানোড সবগুলো থাকবে, দিয়ে এটা হবে। আমি সিম্পল বিক্রিয়াটা দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তার আগে ধাতু নিষ্কাশন কাকে বলে সেটা আমি বলে দিই। দেখো, কোনো একটা প্রক্রিয়ায়, যে প্রক্রিয়াতে কি বললাম, মূল যে ধাতুটা আছে ধাতুটাকে আলাদা করার জন্য যেটা হবে সেটা। ঠিক আছে, আমি ভালোভাবে লিখছি, তোমরা লিখো। দেখো, কোনো ধাতব পদার্থ থেকে বিভিন্ন পদার্থ আলাদা করার পদ্ধতিকে ধাতু নিষ্কাশন বলে। তাহলে এটা হয়ে গেল ধাতু নিষ্কাশন। এবার যেমন দিয়ে তোমরা একটা এভাবে আমি জাস্ট বিক্রিয়া দিয়ে দেখাচ্ছি, তোমরা লিখো। তাহলে এটা দেখো 2Al3+, তাহলে এখানে ইলেকট্রন কম আছে, জানো প্লাস মানে কম, কারণ এখানে মাইনাসটা কম। এবার কটা ইলেকট্রন, 3 দুগুণে 6, 6টি ইলেকট্রন কম আছে, তাহলে 6টি ইলেকট্রন যুক্ত হয়ে যাবে, দিয়ে 6টি ইলেকট্রন যুক্ত হয়ে দেখো 2 অ্যালুমিনিয়াম, তার মানে এখানে অ্যালুমিনিয়ামটা তৈরি হয়ে গেল। এবার ইলেকট্রন যখন যুক্ত হয়, ইলেকট্রন যুক্ত হলে সেটাকে বলা হয় ক্যাথোড বিক্রিয়া। তাহলে এটা হবে ক্যাথোড, আর এটাতে কি ঘটে, ক্যাথোডের মধ্যে ঘটে বিজারণ, এটা তোমরা জানো। তাহলে দেখো, এটা অ্যালুমিনিয়াম তৈরি হয়ে গেল। এবার এটা যদি আমরা বিক্রিয়াটা দেখাতাম তাহলে 3O2-, তাহলে এখানে 3 দুগুণে 6টি আছে, আচ্ছা এখানে 2 না লিখলে হবে। তাহলে এবার দেখো, এটাতে 6টি ইলেকট্রন বেশি আছে, তাহলে 6টি ইলেকট্রন মাইনাস হয়ে যাবে, দিয়ে অক্সিজেন গ্যাস তৈরি করবে। তাহলে এখানে যে অক্সিজেন গ্যাসটা উৎপন্ন হলো সেটা হবে জারণ প্রক্রিয়াতে। দেখো, তাহলে আমি বলছিলাম যে ধাতু নিষ্কাশন মানে কি, ধাতু নিষ্কাশন মানে একটা ধাতুকে অপর মূল ধাতু যেটা আছে সেটাকে নিষ্কাশন করতে হবে, মানে আলাদা করতে হবে। তাহলে দেখো, এখানে অ্যালুমিনিয়ামের সঙ্গে অক্সিজেন যুক্ত ছিল, তাহলে এবার এখানে দেখো অ্যালুমিনিয়ামটা আলাদা হয়ে গেছে আর অক্সিজেনটা আলাদা, তাহলে এইভাবে অ্যালুমিনিয়ামটা আমরা পেয়ে যাব। তাহলে এই যে সম্পূর্ণ প্রক্রিয়া সেটাকে বলা হবে ধাতু নিষ্কাশন। আমি একটা উদাহরণ বললাম, তোমাদের বই নাই, তো ভালোভাবে তোমরা এগুলো দেখো। আচ্ছা, অ্যালুমিনিয়াম ছাড়া আর কোন কোন ধাতুর নিষ্কাশন করা হয়? যেগুলো সক্রিয় ধাতু আছে সেগুলো ধাতু নিষ্কাশন পদ্ধতি খুবই তাড়াতাড়ি হয়, খুব সংক্ষেপে হয়ে যায়। যেগুলো আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে। তাহলে যদি বলা হয় অ্যালুমিনিয়াম ছাড়া কোন কোন ধাতু হয়, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো তোমরা মনে রাখো। তাহলে সোডিয়াম ধাতু, পটাশিয়াম ধাতু, সেগুলোরও ধাতু নিষ্কাশন করা যায়। ঠিক আছে, নেক্সট এবার আমরা জানবো। আচ্ছা, এবার আছে দেখো তোমাদের যে ধাতুর তড়িৎ পরিশোধন, এটা সম্পূর্ণ একটা দেখো মানে আলাদা জিনিস, যে তো আমি ভালো করে বলছি, তোমরা সবাই দেখো। ধাতুর তড়িৎ পরিশোধন। আচ্ছা, ধাতুর তড়িৎ পরিশোধন মানে কি?
দেখো যে কোনো ধাতু যখন পাওয়া যায় তাহলে সেই ধাতুটা সম্পূর্ণরূপে একদমই পিওর হয় না, মানে শুদ্ধ হয় না, মানে সেই ধাতুটার সঙ্গে আরও বিভিন্ন ধাতু আছে যেগুলো মিশে পাওয়া যায়, মানে মিক্স অবস্থায় পাওয়া যায়। তাহলে একটা ধাতু আছে, সেই ধাতুটার সঙ্গে অনেক আরও ধাতু, সেগুলো মিশ্রণ বা মিশ্রিত অবস্থায় পাওয়া যায়। তাহলে এই যখন মিশ্রিত অবস্থায় পাওয়া যাবে তাহলে সেটাকে আলাদা করার জন্য, মানে সেই যে ধাতু আছে সেটাকে একদমই শুদ্ধ করার জন্য যে প্রক্রিয়াটা হবে সেটাকে বলা হবে ধাতুর তড়িৎ পরিশোধন। বোঝা গেল? মানে একটা ধাতু আছে সেটাকে সম্পূর্ণরূপে বিশুদ্ধ করার জন্য যে প্রক্রিয়া হয় সেটাকে ধাতুর তড়িৎ পরিশোধন বলা হয়। এবার এটা কিভাবে হয় সেটা একটা আমরা দেখো কপারের উদাহরণ দিয়ে বলবো। তাহলে আমরা জানবো কপারের তড়িৎ পরিশোধন। ঠিক আছে, কপারের তড়িৎ পরিশোধন তোমরা হেডিং দাও। এবার এটা দেখো তোমাদের বই আছে কিন্তু মানে ভালোভাবে নাই, অন্য এক জায়গায় লেখা আছে, তোমরা দেখতে পারো। তাহলে এবার আমি বলছি, ঠিক আছে? তাহলে এবার এটা কিভাবে হয় দেখো, এভাবে একটা কোনো ধরো কিছু আছে, এবার এটার মধ্যে জানো তোমরা যে প্লাস যেগুলো হয় সেটাকে বলা হয় অ্যানোড, আর মাইনাসটাকে বলা হয় ক্যাথোড। ঠিক আছে, এবার এটার মধ্যে দুটো তড়িৎদ্বার যুক্ত করার পরে দুটো কপারের দণ্ড ব্যবহার করতে হয়। কপার মানে কি? তামা। কপারের যে তড়িৎ বিশ্লেষণ সেটাতে কপারেরই তড়িৎদ্বার ব্যবহার করা হয়। তড়িৎদ্বার মানে আগের দিন বলেছিলাম এই ক্যাথোড অ্যানোড সেগুলো। এবার এখানে দেখো কপারের দুটো তড়িৎদ্বার দেওয়ার কারণে এই যে কপারটা আছে সেখানে আবার কপার সালফেটের দ্রবণ দেওয়া হয়। ঠিক আছে, যে কপার সালফেটটা দেখো দুটো আয়ন তৈরি করে। ঠিক আছে, এগুলো আমি একটু পরে বলবো, তোমরা লিখবা। দেখো তাহলে এই যে কপার আছে, কপার সালফেট দেওয়া হয় তখন সেটা Cu2 প্লাস প্লাস SO4 2 এগুলো উৎপন্ন করে। ঠিক আছে, এবার এই যে এটা উৎপন্ন হলো সেটা তোমরা যদি বাংলায় লিখো তাহলে কপার সালফেট জলীয় দ্রবণে মিশ্রিত হয়ে কপার 2 এবং SO4 2 উৎপন্ন করে। ঠিক আছে, এবার এটা দেখো এই যে কপার 2 আছে সেটি দুটো ইলেকট্রন যুক্ত হবে, কারণ এখানে ইলেকট্রন কম আছে, দুটো ইলেকট্রন যুক্ত হয়ে কপার ধাতু তৈরি করে। মানে এই ধরো যে কপারটা আছে সেটা ভেঙে যাবে প্রথমে, দিয়ে Cu2 উৎপন্ন হবে। দেখো Cu2, এবার এই Cu2টা ধীরে ধীরে কি হবে, এই মাইনাসের দিকে আকর্ষণ হবে, দিয়ে এখানে ইলেকট্রন এভাবে যুক্ত হবে, দিয়ে কপার ধাতু তৈরি করবে। এবার জানো এই যে বিক্রিয়াটা হলো সেটা হবে বিজারণ বিক্রিয়া। আর এটা কিসের মধ্যে ঘটলো? এটা ঘটলো ক্যাথোডের মধ্যে। তাহলে এগুলো বারবার লিখতে হয়, হ্যাঁ, ক্যাথোড বিক্রিয়া আর অ্যানোড বিক্রিয়া। তাহলে এগুলো তোমরা ভালোভাবে লিখবা। এবার দেখো যখন এই কপার ধাতুটা ভেঙে গেল, দিয়ে দেখো এটার সাহায্যে এটা ভেঙে বললাম এটার মধ্যে চলে গেল, তাহলে এটার মধ্যে যে পরিমাণে অশুদ্ধি ছিল, মানে যেগুলো দরকার নেই, যেগুলো 100% শুদ্ধ ছিল না, তাহলে সেই যে শুদ্ধটা ছিল না তার জন্য এগুলো যখন ক্ষয় হবে তখন এটা ধীরে ধীরে এই যে এগুলো নিচে জমা হবে, মানে এই যে অশুদ্ধিগুলো আছে সেগুলো এভাবে নিচে জমা হবে, সেগুলোকে বলা হয় দেখো অ্যানোড মাড। ঠিক আছে, মাড মানে কাদা, তোমরা জানো। তাহলে এখানে দেখো এগুলো জমা হবে, দিয়ে সেই যে জমাগুলো জিনিসগুলো অশুদ্ধিগুলো সেই কপার থেকে আলাদা হয়ে যাবে, তারপর এইভাবে এটার মধ্যে চলে যাবে, দিয়ে সেই বিক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেল? তাহলে কপার ধাতুর তড়িৎ পরিশোধন মানে কি সেটা আমরা লিখিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, তাহলে সেটা আগে লিখো। দেখো যে প্রক্রিয়ায় কোনো ধাতু থেকে বিভিন্ন অশুদ্ধি দূর করা হয় তাকে ধাতুর পরিশোধন বা তড়িৎ পরিশোধন বলে। তাহলে এটা হয়ে গেল ধাতুর তড়িৎ পরিশোধন। এবার এটা কিভাবে হয় আবার বলছি। প্রথমে কপার সালফেট কপার 2 এবং SO4 2 আয়ন উৎপন্ন করে, ক্যাথোড বিক্রিয়ার মাধ্যমে সেই কপার 2 দুটি ইলেকট্রন যুক্ত হয়, দিয়ে কপার ধাতুটা তৈরি করে, দিয়ে এটা বললাম ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে, দিয়ে এখানে চলে আসবে, দিয়ে এটার নিচে অশুদ্ধিগুলো চলে আসবে, সেটা অ্যানোড মাড বলা হয়। আর এই যে মূল ধাতু বিক্রিয়াটা হলো সেই সম্পূর্ণ জিনিসকে বলা হয় ধাতুর তড়িৎ পরিশোধন। লাস্ট টপিক আজকের আমরা জানবো দেখো তড়িৎ বিশ্লেষণের বৈশিষ্ট্য। মানে যখন তড়িৎ বিশ্লেষণ হয় তখন কয়েকটা প্রক্রিয়া ঘটে যেগুলো তোমাদের জানতে হবে। আমি একটা একটা করে পয়েন্ট দিয়ে ভালো করে লিখিয়ে দেবো, তোমরা প্রথমে দেখো। তাহলে প্রথম যে পয়েন্টটা আছে দেখো, যে তড়িৎ বিশ্লেষণ যখন ঘটে সেই তড়িৎ বিশ্লেষণের মধ্যে দেখো আমি এটা ছবির সাহায্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো তড়িৎ বিশ্লেষণ যখন ঘটে তখন যে উষ্ণতার যখন বৃদ্ধি হয়, মানে উষ্ণতা যখন বৃদ্ধি পায় তখন যে তড়িৎ বিশ্লেষণটা আছে সেটা তাড়াতাড়ি হয়। মানে উষ্ণতা যখন বাড়বে তখন জানো তোমরা যে দুটো আয়ন থাকে,
ক্যাটায়ন এবং অ্যানায়ন, তাহলে সেই আয়নগুলো খুবই তাড়াতাড়ি মুভ করবে, মানে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবে। তার জন্য দেখো এভাবে ধরো আমি Na প্লাস আর Cl মাইনাস আয়নগুলো দেখালাম, তাহলে যখন এগুলোর উষ্ণতা বৃদ্ধি পাবে তখন এই মাইনাসটা প্লাসের দিকে এবং প্লাসটা মাইনাসের দিকে খুব তাড়াতাড়ি সঞ্চালন হওয়ার চেষ্টা করবে। তার জন্য উষ্ণতা যখন বৃদ্ধি পায়, উষ্ণতা বৃদ্ধিতে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া তাড়াতাড়ি হয়। ঠিক আছে, তাহলে প্রথম পয়েন্ট লিখো, উষ্ণতা বৃদ্ধিতে তড়িৎ বিশ্লেষণ দ্রুত হয়। তাহলে এটা একটা প্রথম পয়েন্ট মনে রাখো। ঠিক আছে, এবার দেখো যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া যখন ঘটে তখন সেগুলোর মধ্যে আয়ন যেগুলো আছে সেগুলোর স্থান পরিবর্তন ঘটে এবং আয়নের মাধ্যমেই সেই তড়িৎ সঞ্চালনটা হয়। দেখো যখন কোনো একটা পদার্থ তড়িৎ পরিবহন করে, নর্মালি সেটা ধাতুর সাহায্যে মুক্ত ইলেকট্রনের কারণে তড়িৎ পরিবহন হয়, কিন্তু এখানে তড়িৎ বিশ্লেষণে যে আয়নগুলো আছে, তাহলে আয়নগুলোর কারণে স্থান পরিবর্তনের কারণে তড়িৎ পরিবহন হয়। অর্থাৎ এখানে ইলেকট্রনের কোনো চলাচল হয় না। তোমাদের বইয়ে ভালোভাবে আছে দেখবা, যেখানে ইলেকট্রনের কোনো চলাচল হয় না, এখানে ইলেকট্রনের বদলে আয়নের দ্বারা তড়িৎ সঞ্চালন হয়। ঠিক আছে, তাহলে 2 নম্বর পয়েন্ট লিখো, আয়নের সাহায্যে তড়িৎ পরিবহন ঘটে। তাহলে এটা একটা পয়েন্ট যে আয়নের মাধ্যমে যখন কোনো পদার্থ হবে তাহলে সেটার মধ্যে তড়িৎ সঞ্চালনটা সৃষ্টি হয়। ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রনের কোনো আদান প্রদান ঘটে না। এবার দেখো 3 নম্বর পয়েন্ট জানবো যে এগুলোর মধ্যে যখন তড়িৎ বিশ্লেষণ হবে তাহলে সেই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় মানে যে আয়নগুলো আছে সেগুলো সব আয়নের স্থান পরিবর্তন হবে না, মানে যে আয়নগুলো ভেঙে যাবে বা বিয়োজিত হবে সেই আয়নগুলোর স্থান পরিবর্তন হবে। ঠিক আছে, মানে কি যে আয়নগুলো ভাঙবে বা যেগুলো সংশ্লিষ্ট হবে, তাহলে তড়িৎ বিশ্লেষণে সংশ্লিষ্ট আয়নের শুধুমাত্র স্থান পরিবর্তন হয়, অর্থাৎ সংশ্লিষ্ট আয়ন স্থান পরিবর্তন করে। তাহলে এটা লিখো, তড়িৎ বিশ্লেষণে সংশ্লিষ্ট আয়নের স্থান পরিবর্তন হয়। ঠিক আছে, এটা একটা পয়েন্ট ছিল, মনে রাখবা। আর লাস্ট যেটা আমরা পয়েন্ট জানবো, দেখো যখন এইভাবে কোনো একটা প্রক্রিয়ার মধ্যে তড়িৎ বিশ্লেষণ ঘটে তখন সেটার মধ্যে রাসায়নিক পরিবর্তন হয়। রাসায়নিক পরিবর্তন মানে যেমন রাসায়নিক বিক্রিয়া হয়, যে এক ধরনের পদার্থ থেকে নতুন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থ উৎপন্ন হয়, সেটাকে রাসায়নিক পরিবর্তন বলা হয়। ঠিক আছে, যেমন দেখো যখন এখানে আমরা দেখছিলাম যে NaCl লবণ যখন ছিল তখন সেটার মধ্যে Na মানে সোডিয়াম ধাতু এবং ক্লোরিন গ্যাস এগুলো উৎপন্ন হচ্ছিল। তাহলে এই যে সোডিয়াম ধাতু আর ক্লোরিন গ্যাস এগুলো এই যে লবণ থেকে সম্পূর্ণ আলাদা, মানে এগুলো সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট দুটো পদার্থ উৎপন্ন করলো। তাহলে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় রাসায়নিক পরিবর্তন ঘটে, অর্থাৎ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়। ঠিক আছে, এটা লিখো, তড়িৎ বিশ্লেষণে রাসায়নিক পরিবর্তন ঘটে, অর্থাৎ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়। এবার তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া যখন হয় তখন দেখো সেগুলো দুই ধরনের কারেন্ট হয়, একটাকে বলা হয় এসি কারেন্ট আর একটা ডিসি। এসি কারেন্ট মানে কি, যেটার অল্টারনেট কারেন্ট, মানে যেটার দিক বারবার পরিবর্তন হয়, যেগুলো ট্রান্সফরমার থেকে যে কারেন্ট আসে। আরেক ধরনের কারেন্ট হয় যেটার কোনো দিক পরিবর্তন হয় না, সেটাকে ডাইরেক্ট কারেন্ট, যেটা ব্যাটারিতে থাকে বা ইনভার্টারে। তাহলে এবার যে ব্যাটারিতে কারেন্ট আছে সেই যে ডিসি কারেন্ট, সেটার মধ্যে তড়িৎ বিশ্লেষণটা হবে, কিন্তু এসির মধ্যে হবে না। কারণ যদি বারবার দিকটা পরিবর্তন হয় তাহলে যে আয়নের স্থান পরিবর্তন ঘটছিল সেটা মানে কোন দিকে হবে, কোনো ডাইরেকশন থাকবে না, তার জন্য সেই ক্ষেত্রে সেটা ক্রিয়াশীল হবে না। তার লাস্ট পয়েন্ট যেটা বললাম মনে রাখবা, যে ডিসি তড়িৎ প্রবাহতে বা ডিসিটাকে বলা হয় একমুখী তড়িৎ প্রবাহ। তাহলে একমুখী তড়িৎ প্রবাহতে সেটা ঘটে, মানে তড়িৎ বিশ্লেষণটা ঘটে, কিন্তু বহুমুখী মানে যেটা বারবার হয় বহুমুখী যেটা পরিবর্তন হয় বা তড়িৎ প্রবাহ হয় সেখানে সেটা ক্রিয়াশীল হয় না। লাস্ট পয়েন্ট বললাম যে ডিসি তড়িৎ প্রবাহেতে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া হয়। তোমাদের জন্য একটা প্রশ্ন, জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়? কমেন্টের মধ্যে বলো অবশ্যই যে জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়।
এবার দেখো তোমরা ভিডিওটি লাইক করে দাও, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, সেই যে প্লেলিস্টটা আছে ডিসক্রিপশনে সেটা সেভ করে নাও, সেখানে তোমরা প্রত্যেকটা ভিডিও তোমাদের পরপর পেয়ে যাবা। তাহলে এটা করো এবং আমাদের এই কমেন্টের মধ্যে বলো জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়।